সত্যি কথা বলতে এটা একজন রোগীর জন্য বোঝা যে তার যে থাইরয়েডের সমস্যা হয়েছে সেটা বোঝা খুবই কঠিন। থাইরয়েডের সমস্যার কারণে ওজন বৃদ্ধি যেমন হতে পারে, থাইরয়েডের সমস্যার কারণেই আবার ওজন কমেও যেতে পারে, পেশেন্ট মানে শুকিয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ রোগ প্রসঙ্গে কথা বলবো, থাইরয়েড। থাইরয়েডের কারণ, লক্ষণ এবং এর চিকিৎসা। আর এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডাক্তার মিজানুল হাসান স্যারকে, যিনি সাবেক পরিচালক এবং অধ্যাপক নিনমাস অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন অধ্যাপক। স্যার আমাদের মাঝে আছেন, চলুন কথা না বাড়িয়ে আজকের পর্ব শুরু করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আপনি একজন থাইরয়েড বিশেষজ্ঞ এবং থাইরয়েড নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ আমরা বলে থাকি। তো শুরুতেই আপনার কাছে জানতে চাইবো স্যার, আসলে থাইরয়েড কি ধরনের রোগ? আমি প্রথমেই ডক্টর টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আজকে একটা অত্যন্ত জরুরি বিষয়ে আমরা এখানে আলাপ করব, যেটা আপনি অলরেডি বলেছেন যে থাইরয়েড এর বিভিন্ন রোগ নিয়ে। তো এই রোগ সম্বন্ধে বলার আগে আমাদের একটু জানতে হবে যে অ্যাকচুয়ালি থাইরয়েড জিনিসটা কী। তো কেননা এটা সম্বন্ধে এখনও আমরা এত ভালোভাবে সাধারণ মানুষের আমরা শুনি থাইরয়েড হয়েছে, থাইরয়েডের বিভিন্ন সমস্যা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি থাইরয়েডটা কী? থাইরয়েড হচ্ছে আমাদের শরীরে একটি ছোট্ট একটি গ্রন্থি, যা গলার সম্মুখ ভাগে এটা থাকে। এটা স্বাভাবিক অবস্থায় এই গ্রন্থি চোখে পড়ে না, কিন্তু কখনো যদি এটা ফুলে যায়, বড় হয়, তখন এটা চোখে পড়ে এবং যেটাকে আমাদের সাধারণ ভাষায় গলগণ্ড বলে। এবং এই গলগণ্ড হলে তখন আমরা সাধারণভাবে বুঝতে পারি যে তার থাইরয়েডের সমস্যা হয়েছে। কিন্তু আজকে আমরা এখানে আলোচনা করব যে গলগণ্ড ছাড়াও থাইরয়েডের আরও অনেক ধরনের সমস্যা হতে পারে, এবং সেই সমস্যার কারণে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে এর প্রভাব পড়তে পারে। স্যার, থাইরয়েডে আপনি যে গলগণ্ডের কথা বলছেন, তা তো আমরা বাহ্যিকভাবে দেখতে পাই যে ফুলে ওঠে। তো এটা প্রাথমিক একটা অবশ্যই কারণ তো বা লক্ষণ। তো এছাড়াও কি কি ধরনের আর লক্ষণ আমরা দেখতে পাই? আপনি ঠিকই বলেছেন যে যখন গলগণ্ড হয় বা ফুলে যায় তখন এটা তো সহজেই দৃশ্যমান হয়। এটা যারা রুগীর যে আত্মীয় স্বজন তাদের চোখে পড়ে, অথবা রুগী নিজেও যখন বিশেষ করে সে আয়নার সামনে দাঁড়ায় সেটা চোখে পড়ে। তো গলগণ্ড যদি হয় তাহলে এটা যেহেতু চোখে পড়ে, এটা দৃশ্যমান, কাজেই সে হয়তোবা চিকিৎসকের শরণাপন্ন হতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যে আজকাল আমরা গলগণ্ড পর্যায়ে খুব কম দেখি, এবং যখন গলগণ্ড না হলেও থাইরয়েডের এর যে কার্যকারিতা সেটাতে সমস্যা যদি হয় সেটা চোখে পড়বে না। এবং সত্যি কথা বলতে এটা একজন রোগীর জন্য বোঝা যে তার যে থাইরয়েডের সমস্যা হয়েছে সেটা বোঝা খুবই কঠিন। কিন্তু রোগী যদি বিভিন্ন উপসর্গ, যেমন রোগী যদি দেখে যে কোনো কারণে তার ওজন বেড়ে যাচ্ছে, তার খাওয়া দাওয়া স্বাভাবিক কিন্তু তার ওজন আগের তুলনায় বেড়ে যাচ্ছে, রোগী অবসাদগ্রস্ত, অল্পতে ক্লান্ত লাগে, রোগী আগের চেয়ে তার ঘুম বেশি হয়, অথবা উল্টোটাও হতে পারে যে ঘুম হয় না,
তো এই ধরনের যদি শারীরিক কোনো উপসর্গ দেখা দেয় তাহলে রোগী অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন, এবং তখন সেই চিকিৎসক উনি হয়তোবা ধারণা করতে পারেন যে সম্ভবত এই সমস্যাগুলো তার থাইরয়েড, এবং থাইরয়েড এটা একটা আমরা হরমোন বলি, এই হরমোনের কোনো ঘাটতি অথবা হরমোনের বৃদ্ধির কারণে হয়তোবা হচ্ছে, এবং একজন চিকিৎসকেই এটা তখন বুঝতে পারবেন যে আসলেই তার থাইরয়েড জনিত কোনো রোগ হয়েছে। স্যার আপনি মানে ওজন বৃদ্ধির কথা বললেন, ওজন কি কখনো কমতে পারে স্যার, উল্টাটা হয়? হ্যাঁ, হতে পারে। এটাই থাইরয়েডের একটা মজার বিষয়, অথবা আমি বলবো যে বিপরীতধর্মী এর বা এই সিমটম হতে পারে। থাইরয়েডের সমস্যার কারণে ওজন বৃদ্ধি যেমন হতে পারে, থাইরয়েডের সমস্যার কারণেই আবার ওজন কমেও যেতে পারে, পেশেন্ট মানে শুকিয়ে যাবে। হ্যাঁ স্যার আপনি কারণগুলি প্রসঙ্গে বলছিলেন যে কি ধরনের কারণে, মানে কি কি কারণে আসলে থাইরয়েড হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে? এটা হয় কারণ রোগী তার স্বাভাবিক জীবনযাপনের পরেও এটা থাইরয়েডের সমস্যা হতে পারে। এক সময় ছিল যখন আয়োডিনের অভাবে থাইরয়েডের সমস্যা প্রকট ছিল, কিন্তু বর্তমানে আমাদের দেশে আয়োডিন লবণ আসার পরে আমাদের এখন যে থাইরয়েডের সমস্যাগুলো হয় এগুলো বেশিরভাগই আয়োডিন জনিত অভাবের কারণে নয়। এগুলো এখন আমরা যে থাইরয়েডের সমস্যাগুলো দেখি এগুলো বেশিরভাগই বংশগত বা জেনেটিক। হ্যাঁ, এছাড়াও যদি থাইরয়েড এর যদি প্রদাহ বা ইনফ্ল্যামেশন এর কারণে হতে পারে, থাইরয়েড গ্রন্থি কোনো কারণে তার যে নিজস্ব হরমোন তৈরির প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি কোনো কারণে ব্যাঘাত ঘটে তাহলে এই থাইরয়েডের সমস্যা হতে পারে। তবে এই বিষয়টা একটু জটিল এবং এটা সাধারণ লোকের পক্ষে অনুধাবন করাও কঠিন। তবে আমি বলবো যে আমরা যে উপসর্গগুলো আলাপ করলাম সেই ধরনের উপসর্গ হলে রোগী যেন দ্রুত তার চিকিৎসকের পরামর্শ নেন। জি স্যার। স্যার বলছেন যে গলগণ্ড বা থাইরয়েড হলে বাহ্যিকভাবে যেমন দেখা নাও যেতে পারে আপনি বলছেন, তো তাহলে কি স্যার এটাকে আমরা কোন পদ্ধতিতে ফাইন্ড আউট করব বা বুঝবো, কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে এগুলো? এখন একজন চিকিৎসকেরও এটাকে নির্ণয় করতে গেলে তাকে তার এই যে থাইরয়েড যে গ্রন্থি এটা মূলত হরমোন তৈরি করে, যেটা থাইরয়েড হরমোন আমরা বলি। এখন এই হরমোনটাকে পরিমাপ করতে হবে। এটা হরমোন পরিমাপ করার জন্য পদ্ধতি খুবই সহজ। এটার মূলত আমরা রোগীর রক্ত থেকে এই হরমোনটাকে পরীক্ষা করি এবং ডাক্তার সাহেব তার যে হরমোন যে মূলত থাইরয়েডের আছে এগুলো আমরা T4, T3 এবং আরেকটা হরমোন আছে TSH, এই হরমোনগুলো পরীক্ষা করলে একজন চিকিৎসক বুঝতে পারবেন যে তার থাইরয়েডের কোনো রোগ আছে কি না, এবং পরবর্তীতে উনি হয়তো আবার এই হরমোন, এখন আমি আগেই যেটা বললাম যে হরমোন হয়তো কমও হতে পারে বেশি হতে পারে। এখন কম বা বেশি কেন হলো সেটার জন্য উনি আরও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা যেমন আলট্রাসোনোগ্রাম, এই থাইরয়েড স্ক্যান এবং অনেক সময় যে থাইরয়েড নডিউল বা যেটা টিউমার জাতীয় সেটার জন্য প্রয়োজন হলে সেখান থেকে একটু রস নিয়ে পরীক্ষা করতে পারেন, যেটাকে FNAC আমরা বলি। কাজেই এগুলো বিভিন্ন সিটি স্ক্যান করার প্রয়োজন হতে পারে। স্যার খাদ্যাভ্যাসের সাথে কি থাইরয়েডের কোনো রিলেশন আছে, অথবা মনে করেন বয়সের সাথে, যে কোন বয়সে এটা হবার সম্ভাবনা থাকে? এক সময় মনে করা হতো যে থাইরয়েড বোধহয় শুধু বড়দের রোগ, কিন্তু এখন আমরা দেখি বা যেটা আমরা বলি যে থাইরয়েড এটা একটা শিশু জন্ম থেকেই থাইরয়েডের সমস্যা নিয়ে জন্ম নিতে পারে
একদম নবজাতক মায়ের পেট থেকেই সে থাইরয়েড সমস্যা নিয়ে হতে পারে, এবং কাজেই একদম নবজাতক শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স, যে কোনো বয়সেই যে কোনো সময় থাইরয়েড এর এই সমস্যা দেখা দিতে পারে। কাজে কোনো বয়সেই থাইরয়েড ঝুঁকি মুক্ত এটা বলা যাবে না। আর আপনি খাদ্যাভ্যাসের কথা বললেন, এক সময় আবার এইটার উপরে অনেক জোর দেওয়া হতো, বিশেষ করে ওই যে যখন আয়োডিন লবণ ছিল না, আমাদের মাটিতে আয়োডিনের অভাব, এবং তখন কিছু কিছু খাদ্য যেমন ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, এই সমস্ত খাবার খেলে সেগুলো গলগণ্ড তৈরি করত। এই খাবারগুলোকে নিষেধ করা হতো, এবং সেটাকে আবার পূরণ করার জন্য আয়োডিন, যে সমস্ত খাদ্যে আয়োডিন বেশি আছে সেই সমস্ত খাবার যেমন সামুদ্রিক মাছ, এগুলোকে খাওয়ার জন্য উৎসাহিত করা হতো। তবে বর্তমানে আমরা এই খাদ্যের উপরে, থাইরয়েডের কোনো সমস্যা হলে খাদ্যের উপরে খুব বেশি গুরুত্ব দিতে চাই না, কারণ রোগীকে অত প্রয়োজন নাই যে তার এত খাবার রেস্ট্রিকশন করা। তো কাজেই আপনি বলতে পারেন যে খাবারের সাথে খুব বেশি সম্পর্ক নাই। স্যার, গলগণ্ড তো হয়, আমরা দেখেছি অনেকে সার্জারি করেন বা অপারেশনের মাধ্যমে এটা চিকিৎসা সহজ হয়। তো একটু স্যার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যদি বলতেন যে কী উপায় আমরা সহজে। হ্যাঁ, এটা আপনি এটা একটা ভালো প্রশ্ন, কেননা রোগী সবসময় সে জানতে চায় যে তার চিকিৎসা কী। তো আমি বলবো যে যদি রোগ নির্ণয় করা যায়, থাইরয়েডের অনেক সময় রোগ নির্ণয় করতেই অনেক দেরি হয়, কেননা রোগী এটা সহজে প্রথমে বুঝতেও পারে না, ডাক্তারের কাছে যেতেও দেরি করে। তো কাজেই রোগ নির্ণয় করতে সময় লাগে, কিন্তু রোগ যদি নির্ণয় একবার করা যায় যে তার থাইরয়েডের সমস্যা আছে, সেটা হাইপোথাইরয়েড হতে পারে, হাইপার হতে পারে, অথবা টিউমারজনিত হতে পারে, বা আমরা যে গলগণ্ড বললাম যেটাকে আমরা গয়টার বলি, সেটা সিম্পল গয়টার হতে পারে। তো যেটাই হোক না কেন, একটা সবচেয়ে ভালো খবর যেটা, যে প্রতিটা রোগেরই চিকিৎসা আছে, এবং এই চিকিৎসা বাংলাদেশেই আমাদের উন্নত মানের চিকিৎসা। এবং এক কথায় আমি বলতে পারি, এই থাইরয়েডের কোনো চিকিৎসার জন্য কোনো রোগীকে দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো আপনি সার্জারির কথা বলেছেন, এখন কোন রোগী এটা ওষুধে ভালো হবে, কার সার্জারি লাগবে, সেটাও আবার একজন চিকিৎসকই এটাকে ঠিক করবেন। তবে মোটা দাগে যদি বলতে হয়, তাহলে সাধারণত যদি গলগণ্ড অনেক বড় হয়ে যায়, তাহলে হয়তো সেটা অপারেশন লাগতে পারে। এবং তার চেয়েও বড় কথা, যদি কোনো কারণে সেখানে এই থাইরয়েডেও কিন্তু ক্যান্সার অল্প সংখ্যক রোগী হলেও হয়, কাজে আমরা আশঙ্কায় থাকি যে তার এই যে গলগণ্ড, সেখানে কোনো ক্যান্সারের লক্ষণ আছে কি না। যদি ক্যান্সারের কোনো লক্ষণ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই সার্জারি করার উপদেশ দেব। স্যার, সার্জারির বাইরেও কি আসলে চিকিৎসা শুধু ওষুধ সেবন করলেই হয়ে যায়, নাকি আরও কোনো উন্নত চিকিৎসা আছে? এখন উন্নত চিকিৎসা বলতে আপনি যদি বলেন, তাহলে আমরা এর বাইরে আমি যেহেতু নিউক্লিয়ার মেডিসিনের লোক, আমরা তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করেও থাইরয়েডের চিকিৎসা করে থাকি, যেটাকে স্যার আমরা আল্ট্রাসাউন্ড বলি, যেটা নাকি? না, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা এটাকে নির্ণয় করি, কিন্তু চিকিৎসা দেওয়ার জন্য আমরা তেজস্ক্রিয় আয়োডিন বা আয়োডিন 131 নিউক্লিয়ার মেডিসিন যেটা চিকিৎসা, সেই চিকিৎসা প্রয়োগ করে আমরা এই থাইরয়েডের, যদি হাইপার থাইরয়েড হয়, সেটাকে আমরা নির্মূল করতে পারি। এটা থাইরয়েড যদি ক্যান্সার যদি হয়, তাহলে সার্জারির পরে আমরা এই রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দিয়ে সেই
ক্যান্সারের বাকি যে যে জার্মগুলো আছে, যে সেলগুলো আছে, সেগুলোকে ধ্বংস করতে পারি। কাজেই হ্যাঁ, অবশ্যই আমরা এই ওষুধ এবং সার্জারি ছাড়াও আমরা নিউক্লিয়ার মেডিসিনের মাধ্যমেও থাইরয়েডের চিকিৎসা করছি। স্যার, আমরা এই যে থাইরয়েড যাদের হয় বা হয়ে গেছে, অথবা মনে করেন কেউ যদি আমরা থাইরয়েড যাতে না হয় এইরকম বেঁচে থাকতে পারি, তারা কি কি জীবনযাপন বা খাদ্যাভ্যাসের মধ্যে থাকবে একটু যদি স্যার দর্শকদের উদ্দেশ্যে বলেন, যে আমরা এইভাবে নিজেদেরকে গড়ে তুললে বা প্রস্তুত থাকলে এই ধরনের রোগ থেকে বেঁচে থাকতে পারবো। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের অবশ্যই থাইরয়েড সম্বন্ধে সচেতন থাকতে হবে। আমি আপনি যে কোনো বয়সে থাইরয়েডের যে কোনো রোগে আক্রান্ত হতে পারি। তবে এ ব্যাপারে আমাদের জীবনযাপন অথবা খাদ্যাভ্যাসের উপরে খুব বেশি যে এই থাইরয়েডের উপরে প্রভাব আছে সেটা বলবো না। তবে আমাদের প্রথমত আমরা তো যেটা আলোচনা করলাম, যে যদি আমরা কখনো দেখি যে গলার সম্মুখ ভাগে কোনো অস্বাভাবিকতা বা ফুলে যাওয়া, যদি এই ধরনের যদি কিছু হয়, তাহলে তো আমরা সহজেই বুঝতে পারবো যে বা ধারণা করতে পারবো যে আমার থাইরয়েডের সমস্যা হয়েছে। এছাড়া যদি আমি শারীরিক কোনো অসুবিধা বোধ করি, যেগুলো আমরা আজকে আলোচনা করেছি, সেই ধরনের যদি কোনো অসুবিধা বোধ করি, তাহলে দেরি না করে আমাদের একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা যত দ্রুত থাইরয়েডের চিকিৎসা শুরু করতে পারবো, তত দ্রুত এই রোগ থেকে আরোগ্য লাভ করব। চমৎকার বলেছেন। নিশ্চয়ই দর্শক স্যারের মূল্যবান কথাগুলি শুনে আপনারা সেভাবেই নিজেদের গড়ে তুলবেন। স্যার, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে থাইরয়েড কি স্যার সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য রোগ? এই প্রশ্নের এক কথায় উত্তর দেওয়া কঠিন, তবে আমি বলবো এটা নিরাময়যোগ্য। হয়তোবা রোগীকে একটু দীর্ঘমেয়াদে ওষুধ খেতে হয় এবং ফলো আপ করতে হয়। তবে একজন রোগী যদি নিয়ম মেনে ওষুধপত্র খান, তবে উনি সারা জীবন এই অসুখ থেকে বা থাইরয়েডের সমস্যা থেকে উনি ভালো থাকবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্টুডিওতে এসে খুবই মূল্যবান বক্তব্য রেখেছেন, প্রয়োজনীয় কথা বলেছেন, আমাদের করণীয় সম্পর্কে, থাইরয়েড সম্পর্কে বলেছেন। এজন্য আপনাকে আরও একবার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি স্যার। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। অধ্যাপক ডাক্তার মিজানুল হাসান স্যার এতক্ষণ আমাদের সাথে ছিলেন। থাইরয়েড প্রসঙ্গে নানান চিকিৎসার কথা বলেছেন তিনি। আমরা আমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবনের প্রত্যাশায় এই নিয়মগুলি এবং স্যারের মূল্যবান কথাগুলি মেনে চলবার চেষ্টা করব। তাহলেই আমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন ফিরে পাব। এমন প্রত্যাশা রেখে আমি আব্দুল গনি বিদ্যান আজকের মতো বিদায় চাইছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ।